শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। গত 15 বছর ধরে যারা দেশের অর্থ লুটপাট এবং পাচার করেছে তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পলাতক ও অভিযুক্তদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনেকেই চাকরি হারিয়েছেন। রাজধানীতে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছাই মূল হাতিয়ার, আর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে আবারও নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী প্রবণতার কারণে ঝুঁকিতে রয়েছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের সংকট, উচ্চ সুধার পাহাড়সম খেলাফি ঋণের বোঝা, জ্বালানি সরবরাহে ঘাটতি সহ নানা কারণে সংকটে অর্থনীতি। এমন বাস্তবতায় অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 উদ্বোধনী অধিবেশনে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী বাধার সম্মুখীন ব্যবসায়ীরা। নীতি সুদ বাংলাদেশে এখন 10%। যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6% বা এরকম। আমরা প্রত্যেকটা গ্রুপ ইকোনমির চেয়ে নিজের ইন্টারেস্টকে অনেক বেশি জোর দিচ্ছি। এখান থেকে সরে আসাটা প্রয়োজন। দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, লুটেরাদের শাস্তি দিতে হবে, তবে তাদের কারখানা বন্ধ হওয়ায় অনেকে চাকরি হারিয়েছেন। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে দিস, যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নেই। আমাদের এই 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। পরের সেশনে যোগ দেন জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অর্থনীতির গতি আনতে সুশাসন ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। শ্রম কিংবা যারা শ্রম দেন, শ্রমিক যারা উৎপাদনের আসল কারিগর, তাদের যদি উন্নতি না ঘটে, ব্যবসা বাণিজ্য এমনি এমনি বিকশিত হয়ে যায় না। সম্মেলনে আসা অন্য বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গন এখনো অস্বচ্ছ, এখানে ব্যাপক দুর্বৃত্তায়ন রয়েছে, এটিকে স্বচ্ছ করতে হবে। একই সাথে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করার দাবি জানান বক্তারা। টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, তো এই টাকার প্রভাব দূরীভূত করতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নীতিগত দুর্বলতা এবং বাস্তবায়নের অভাবে শিল্প খাতে জ্বালানি অপচয় 60%-এর বেশি, এমনটাই উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সানেমের গবেষণায়। ডিসিসিআই আয়োজিত শিল্প খাতে টেকসই জ্বালানি সক্ষমতা বাড়াতে নীতি বিষয়ক আলোচনা সভায় ব্যবসায়ীরা দাবি করেন, জ্বালানি নীতি প্রয়োগের আগে শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে সরকারকে। বিশেষজ্ঞদের দাবি, জ্বালানি সংকট শিল্প খাতের স্থায়িত্বের উপর বড় ধরনের কাঠামোগত ঝুঁকি তৈরি করেছে। তাই এই শিল্পকে বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তারা। শিল্প খাতে টেকসই জ্বালানি সরবরাহ এবং খরচ কমাতে নবায়নযোগ্য পণ্য আমদানিতে মাশুল কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের। অফশোর বা অনশোর জ্বালানি অনুসন্ধান হয়নি গেল 16 বছরে, বলেন তারা। বিদ্যুৎ কেন্দ্রের বিনিয়োগে জ্বালানি খাত পুরোপুরি আমদানি নির্ভরশীল হয়েছে। সমন্বিত উদ্যোগে সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান বিইআরসির চেয়ারম্যান।
আপনার দৃষ্টিভঙ্গি শোনার জন্য আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করছি। পাওয়ার সেক্টরে যে বন্ধুরা কাজ করেন তারা জানেন ভালো করে পাকিস্তানে COS and a shortage of trained professionals. কোথায় কোথায় এনার্জি কনজার্ভ করার স্কোপ গুলো আছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বড় ধরনের প্রবলেম আছে। যত আমরা দেখা যাবে যে একটা পলিসি গ্যাপ থাকবে তখন কিন্তু এই যে নতুন টেকনোলজি অ্যাডপশনের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে এবং আমরা যেটা বলছি যে এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো। যদি আমাদের ট্যারিফগুলো চেঞ্জ করা না হয় কোনো দিন এই সেক্টর উঠতে পারবে না। আর এরিয়াস ওয়ার উই ক্যান ডেভেলপ। সো আমরা সবাইকে নিয়ে একসাথে নিয়ে কাজগুলি করবো ইনশাল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে যে দেখতে চাই যে আজকের দিনের প্রধান যে দৈনিক পত্রিকাগুলো আছে তাদের বাণিজ্য বিষয়ক কি শিরোনাম করেছে। আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা সেই কয়েকটি প্রধান সংবাদ দেখে আসতে চাই। আমার হাতে প্রথম যে সংবাদটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা সংবাদ করেছে বড় শিল্প খাতের নিম্নমুখী প্রবণতা, উৎপাদন হ্রাসে প্রবৃদ্ধিতে স্থবিরতা। পোশাক এবং টেক্সটাইল খাতে সংকোচনের কারণে বাংলাদেশের বৃহৎ শিল্প খাত সেপ্টেম্বরে নিম্নমুখী প্রবৃদ্ধি রেকর্ড করেছে। আমরা জানি যে আসলে ব্যবসার যে স্থবিরতা চলছে তারই ধারাবাহিকতা চলছে এবং এর ফলে বৃহৎ শিল্পগুলো দেশের বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে তারা প্রতিবেদন করেছে। পরের সংবাদটি আমরা দেখতে চাই, সেটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার, তারা বলছে যে ব্যয় বাড়লেও মূল্য স্থির, সংকটে দেশের ওষুধ শিল্প। আমরা জানি যে ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি, উচ্চ সুদের হার, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি সবকিছুর কারণে আসলে ওষুধ কোম্পানিগুলোর যে ওষুধ প্রস্তুতের তৈরির যে খরচ সেটি বাড়ছে, কিন্তু ওষুধ প্রশাসনের পক্ষ থেকে আসলে ওষুধের দাম না বাড়ানোর কারণে তারা এক ধরনের চাপে রয়েছে। সেই বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। এটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের মহাসচিব জাকির হোসেন তিনি বলেছেন 2018 সালের পর থেকে দাম নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে এবং 2022 সালের পর সামগ্রিক কোনো মূল্য পুনর্বিবেচনা করা হয়নি। এটি প্রতিবেদন উঠে এসেছে। পরের সংবাদটি দেখতে চাই, শেয়ার বিচের প্রতিবেদন, পুঁজিবাজারে মূলধন বেড়েছে 20,590 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এই সময় ডিএসসি এবং সিএসসিতে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে গত সপ্তাহে উভয় পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে 20,590 কোটি টাকা। এটি প্রতিবেদনে এসেছে, এটি একটি ভালো খবর। পরবর্তী সংবাদটি আমরা দেখতে চাই, দৈনিক প্রথম আলোর সংবাদ, সেখানে বলা হচ্ছে চালের দাম বিশ্ববাজারে সর্বনিম্ন, দেশে চড়া। চালের দাম বিশ্ববাজারে কমছে, প্রতিনিয়ত কমছে, কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত বাড়ছে, এমনটাই প্রতিবেদন। বলা হয়েছে চলতি বছর বিশ্ববাজারে চালের দাম 31% কমলেও বাংলাদেশে কমেনি, বরং বেড়েছে। যদিও বাংলাদেশ এখন নিয়মিত চাল আমদানি করছে। বিগত 24-25 অর্থ বছরে আমদানি হয়েছে 14,37,000 মেট্রিক টন, আর গত জুলাই থেকে 26 নভেম্বর পর্যন্ত আমদানি হয়েছে 5 লাখ টন। তবুও কেন চালের দাম বেশি, সেইটি উঠে এসেছে প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে আলোচনা করতে চাই, আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি খাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি। আমরা জানি যে খাতুনগঞ্জে ব্যবসায়ীরা এর মধ্যে রমজান উপলক্ষে যেসব পণ্যের দাম চাহিদা বেড়ে যায় সেগুলোর ব্যাপক আমদানি করেছেন এবং এরই মধ্যে খাতুনগঞ্জের দাম কমতে শুরু করেছে। সেই বিষয়টিও আমরা জানবো চট্টগ্রাম থেকে। তার আগে আমরা মুহূর্তে আমরা স্বাগত জানাই জনাব মাহফুজুল হক শাহ, ভোগ্যপণ্য আমদানিকারক এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জনাব মাহফুজুল হক শাহ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি সবশেষ যে সংবাদটি এই মুহূর্তে আমরা দেখলাম সেটি দিয়ে শুরু করতে চাই যে বিশ্ববাজারে চালের দাম কমছে প্রতিনিয়ত, কিন্তু বাংলাদেশে কেন বাড়ছে আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি জানা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, চালের যে বিষয়টা আছে সেটা হচ্ছে সারা বছর মিলে আমাদের যে টোটাল যে ডিমান্ড আছে প্রায় অলমোস্ট 4 কোটি টনের কাছাকাছি, কিন্তু আমাদের 92 থেকে 94% আমরা কিন্তু লোকালি প্রডিউস করে থাকি। চাল যেহেতু আমাদের প্রধান খাদ্য, আর আমাদেরকে ইম্পোর্ট করতে হয় প্রতি বছর 15 থেকে 20 লাখ টন বা 25 লাখ টন এরকম। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের নিত্য পণ্যের যে বাজারটা আছে সেটা যে লেয়ারগুলি আছে সেখানে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ খুব একটা নেই, এবং এই লেয়ারটার ব্যাপারে আমরা কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসছি এখানে একটা
সুষ্ঠু শৃঙ্খলা একটা থাকা দরকার। এই চালের দাম বাড়ার পেছনে কিন্তু এটা একটা কারণ। চাল কিন্তু কম আছে সেটা না, চাল কিন্তু বাজারে পর্যাপ্ত আছে, কিন্তু আমাদের বাজার যে সিস্টেমটা দিয়ে আমরা চালগুলি বাজারজাত করে থাকি, সেই আমদানিকৃত হোক বা লোকাল প্রোডাকশন হোক, সেখানে কিন্তু আমাদের সমস্যা। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন সময় আমরা সরকারকে আমরা বলার চেষ্টা করেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো এরকম কোনো ধরনের সিস্টেম কন্ট্রোল করা বা ডেভেলপ করার কিন্তু কোনো চেষ্টা করা হয়নি। এখানে সমস্যা যেটা হচ্ছে, এখানে আমদানিকৃত যারা বড় বড় আমদানিকারক আছেন, বড় বড় যারা পাইকার আছেন এবং ছোট ছোট যে খুচরা ব্যবসায়ীরা আছেন, এই লেয়ারগুলোকে যদি একটু সমন্বয় করা যায়, তাহলে পরে হয়তো চালের দাম যে বৃদ্ধি বর্তমানে আছে সেটা কন্ট্রোল করা যাবে। এই জায়গায় সরকারের যে কন্ট্রোলিং অথরিটিগুলি আছে সেখানে সমস্যা। এখানে খুব একটা কন্ট্রোলিং অথরিটি বলতে কিছু নেই, শুধু শুধু আমরা মাঝে মধ্যে ভোক্তাদের যে বিষয়গুলি দেখার জন্য যেসব সংগঠন, সেই অর্গানাইজেশনগুলি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আছে, ওনাদের খুব একটা পর্যাপ্ত জনবল নেই। কিছু ফাইন পেনাল্টি করে মাঝে মধ্যে মনিটরিং করা হয়, গিয়ে এটা ওদেরকে ভিজিট করে দেখা হয় এটা কিভাবে কিভাবে কি করতে হবে, কেন বেড়ে যাচ্ছে। কিন্তু আসল যে মূল কারণটা, যে মূল ইস্যুগুলি আছে, সেগুলি নিয়ে কিন্তু কোনো রকমের কোনো সরকারের কোনো একটা পার্মানেন্টলি একটা সিস্টেম ডেভেলপ করা হয়নি। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। অন্যান্য যে পণ্যগুলি আছে, বিশেষ করে ভোক্তারা যেই পণ্যগুলি আমরা সাধারণত গ্রহণ করে থাকি, সেখানে যে সমস্যাগুলি আছে, সেম সমস্যা কিন্তু চালের বাজারে একই অবস্থা। এই বিষয়টা হচ্ছে এরকম। আর যখন মিডিয়াতে যখন এই নিউজগুলি আসে, তখন হয়তো দেখা যায় আমাদের এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অর্গানাইজেশনগুলি আছে, ডিসি অফিসগুলি আছে, ওনারা রেজিস্ট্রেসি করে গিয়ে ওখানে কিছু ফাইন পেনাল্টি করে চলে আসে, বাস অতটুকুই। এটা দিয়ে কিন্তু এই টোটাল একটা সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা করে তোলা কিন্তু সম্ভব না। জি, মাহফুজুল হক সাহেব, আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা একটু খাতুনগঞ্জ থেকে ঘুরে আসতে চাই, যেহেতু আমরা আজকের বিষয়ে আমাদের হচ্ছে খাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়, সহকর্মী। জয়, আপনার কাছে কি সংবাদ আছে? আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে খাতুনগঞ্জে ব্যাপক পণ্য আমদানি হয়েছে, বিশেষ করে রমজানকে সামনে রেখে। সেখানকার মজুদ পরিস্থিতি এবং দামের যে এই মুহূর্তে পরিস্থিতি, সেগুলো সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে খাতুনগঞ্জের বাজার দেশের বড় ভোগ্যপণ্যের বাজার। এই বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমদানি অনেক বেড়েছে। চট্টগ্রাম বন্দর হয়ে সবচেয়ে বেশি আমদানি যেহেতু হয়, তো নিত্যপণ্য আমরা দেখতে পাচ্ছি যে রমজানের যে পণ্যগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, তো ছোলা থেকে শুরু করে ডাল থেকে শুরু করে অন্যান্য যে নিত্যপণ্যগুলো, সব ধরনের পণ্য আমদানি হয়েছে অনেক বেশি। এই কারণে কিন্তু এখানে নিত্যপণ্যের দাম কিছুটা কমতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন, যেহেতু এলসি জটিলতা কমেছে, একই সাথে ডলারের যে সংকট ছিল সেই সংকটটা অনেক কমেছে। তার কারণে যারা আমদানিকারক, খাতুনগঞ্জের বাজারে তো এখানে আমদানিকারকরা বসে, তো আমদানিকারক যারা আছে তারা বলছেন এখনো পর্যন্ত সমুদ্রে যে কন্টেনারে অনেক পণ্য রয়েছে, আরও পণ্য আসার পথে রয়েছে। সব মিলে বলা যায় সামনে যে রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না, দাম কিছুটা কমতে শুরু করেছে। যেখানে এক সপ্তাহ আগেও আমরা দেখেছি ছোলার দাম কিছুটা বাড়তি ছিল, তবে আজকের বাজার আমরা দেখতে পাচ্ছি কমতে শুরু করেছে। তো এখানে দেখতে পাচ্ছি ভালো মানের ছোলা বিক্রি করা হচ্ছে 80 টাকা থেকে 75 টাকা, আবার কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি 82 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। তো একই সাথে মসুর ডাল থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যর দামও কিন্তু কমতে শুরু করেছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আমদানি তো বেড়েছে, আসলে দাম কি কোন পর্যায়ে আছে বলে মনে করছেন? বর্তমান বাজার সাইজের তুলনায় পণ্যের আমদানি অনেক বেশি, এই কারণে বাজার প্রতিদিনই নিম্নগামী। আমরা অত্যন্ত আশাবাদী এবার রমজানে ক্রেতা সাধারণ সুলভ মূল্যে পণ্য পাইবে। কি অবস্থা, আমদানি কেমন হয়েছে বলে মনে করছেন? প্রচুর, পর্যাপ্ত আমদানি, সাইজের তুলনায় যোগান অনেক বেশি, তার কারণে বাজারটা নিম্নগতি।
মার্কেটে ক্রেতা নাই বললেই চলে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা আমদানিকারক রয়েছেন, আড়তদার রয়েছেন, পাইকার রয়েছেন, তাদের সাথে তারা যেমনটা জানিয়েছেন যে যেভাবে আমদানি হয়েছে তো সেইভাবে যদি আমদানি অব্যাহত থাকে তাহলে সামনে যে রমজানের পণ্যের দাম আরও কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাহফুজুল হক শাহ, আপনি শুনছিলেন যে রমজানের বাজারের পরিস্থিতি এবং আমদানি প্রচুর হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন যে এবার রমজানের বাজারের যে প্রতি বছর আমরা যেটি দেখি সেরকম হবে না, কিন্তু আমরা প্রতি বছর আসলে শুনে থাকি সরকারের পক্ষ থেকে বলা হয় যে প্রচুর মজুদ আছে, দাম বাড়বে না, কিন্তু রমজানের এক সপ্তাহ আগে থেকে আমরা ঠিকই দেখি যে মানে বাজারে এক ধরনের আগুন লেগে যায়। এবারও কি সেরকম মানে ব্যবসায়ীরা তো বলছেন যে হবে না, কিন্তু সেটি কেন হয় বা এবারও কি সেরকম হবে? দেখুন, রমজান আসতে প্রায় আরো 2 মাস থেকে একটু বেশি সময় বাকি আছে, প্রায় 2.5 মাসের কাছাকাছি। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রমজানের এবার সরকার একটু ভালো সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে রমজানের ব্যবহৃত যে ভোগ্য পণ্যগুলি আছে, যে 4-5টি আইটেম আছে, সেগুলির ব্যাপারে সরকার এলসি করার ব্যাপারে অনেক নমনীয় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক। এগুলো সবগুলি আমরাকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনাকে যেটা আমি আগেও বলেছিলাম চালের বাজারের বিষয় নিয়ে, একই অবস্থা কিন্তু এই ভোগ্য পণ্যগুলিতেও আছে। এখানে যেই আর্টিফিশিয়াল কিছু লেয়ার সৃষ্টি হয়, এগুলির ব্যাপারে সরকারকে আমরা ট্যারিফ কমিশনকে বারবার করে, বাণিজ্য মন্ত্রণালয়কে বহুবার আমরা বলেছি এইসব জায়গায় একটা রিফর্ম আনতে হবে। আশেপাশের অনেক দেশ আছে যেখানে বাংলাদেশ একটা জনবহুল কান্ট্রি, তো সুতরাং এই যে ভোগ্যপণ্য 10-11টি ভোগ্যপণ্য আমাদের সবসময় আমাদের প্রয়োজন হয়, আমরা বলেছিলাম এই ভোগ্যপণ্যগুলোর বাজার নিয়ন্ত্রণ করার জন্য একটা সিস্টেমকে ডেভেলপ করার জন্য। সেখানে সেই সিস্টেমটা বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু ডেভেলপ করতে পারেনি। যখন এরকম সংকটগুলি হয় তখন ওনারা গিয়ে ব্যবসায়ীদেরকে ডেকে এনে বসে যা কিছু আলাপ আলোচনা কিছু করা হয়, তো আমার মনে হয় খুব আন্তরিকতার সাথে করা হয় বলে আমরা মনে করছি না। তা আমরা সেই পুরানো সিস্টেম দিয়ে কিন্তু চালানোর চেষ্টা করছি। এটা দিয়ে কোনোদিন আপনার কোনোভাবেই আমরা মনে করছি বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের কিছু ব্যবসায়ী যারা আছেন, এখানে আমি আপনাকে আজকে বলতে পারি সেটা হচ্ছে 95% ব্যবসায়ী হচ্ছে খুব ভালো ব্যবসায়ী, ওরা খুব সৎভাবে ব্যবসা করতে চায়। কিন্তু 4-5% ব্যবসায়ী আছেন যারা খুব শর্টকাট উপায়ে কিন্তু টাকা কামানোর চিন্তায় থাকে। যেমন পবিত্র রমজান যখন শুরু হবে তার 10 থেকে 15 দিন আগে স্বাভাবিকভাবে আমাদের যারা সাধারণ মানুষ যারা আছেন, যারা লিমিটেড ইনকামের মানুষ যারা আছেন, ওনারা এই পণ্যগুলো ক্রয় করার জন্য বাজারে যায়। তখন বাজারে একটা ভিড় হয়। যেমন আপনার প্রতিবেদন যেটা দেখেছি, বর্তমানে কিন্তু ক্রেতা খুব একটা নেই, সেটা সত্যি বলেছে। এখন বিষয়টা হচ্ছে রমজানের 15 থেকে 20 দিন বা 1 মাস আগে থেকে শুরু হবে, বিশেষ করে জানুয়ারির প্রথম দিকে বা মাঝামাঝি পর্যায়ে গিয়ে বাজারে অনেক ক্রেতা আসবে। তো তখন কিন্তু এই সংকটটা দেখা দেয়। তখন কিছু কিছু এই ধরনের যারা ব্যবসায়ী আছেন ওনারা খুব শর্টকাটে কিছু প্রফিট করার জন্য চিন্তা করে, এবং ওই যে লেয়ারগুলি আছে, কিছু ডিউ ব্যবসায়ী আছেন, কিছু পাইকারি ব্যবসায়ী আছেন যারা মালগুলো মজুত করে নিয়ে রাখে। এখানে কিন্তু আমদানিকারকের কিন্তু খুব একটা বেশি এখানে দায়ী আছে বলে আমি মনে করছি না। বাট আমার মনে হচ্ছে আমদানি যারা করে তারা হচ্ছে খুব লিমিটেড মানুষ। এখন বিষয়টা হচ্ছে এরকম, অনেক সময় দেখা যায় কি ওনারা ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে, যেমন ধরুন এখন যদি দাম যদি কমে যায়, ওনাদের ব্যাংকের ইন্টারেস্ট আসবে, ব্যাংক থেকে ওরা টাকা লগ্নি করেছেন, সবকিছু মিলে কিন্তু ওনারা অনেক সময় খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং সেই লোকসানের দায় নিয়ে অনেক আমার পরিচিত ব্যবসায়ী আছেন খাতুনগঞ্জে যারা কিন্তু মার্কেট থেকে মানে অটোমেটিকলি চলে গেছে, এবং ব্যাংকের অনেক দেনা নিয়ে ওদেরকে ফেস করতে হচ্ছে বিভিন্ন সমস্যাগুলো। এখন যে বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকারের একটা নীতিমালা থাকা উচিত। কিন্তু আমরা আজ পর্যন্ত অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কোন সময় আমরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বলেন, ফিল্ম মিনিস্ট্রি থেকে কোনো ধরনের এই ধরনের কোনো সিস্টেম ডেভেলপ করা হয়নি। একটা জিনিস যেমন ধরুন অনেক ব্যবসায়ী আছেন এবং অনেক পণ্যগুলি আছে কি আমার ডিমান্ড আছে কত, আমি ইম্পোর্ট করছি কত। এখন সেই ধরনের কোনো একটা পণ্য 3 লাখ টন ডিমান্ড আছে, কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি এটা 5 লাখ টন। কেন আমার যে ব্যবসায়ীরা ইম্পোর্ট করছে ওনাদের কাছে এই ধরনের তো পরিসংখ্যান নেই। সমস্যা তো ওই জায়গায়। এটা তো সরকারের পক্ষ থেকে যখন এলসি করা হয়, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক, ওনাদের একটা মনিটরিং থাকা উচিত, একটা রিপোর্ট থাকা উচিত, একটা গবেষণা থাকা উচিত।
এই জিনিসটা কিন্তু আমাদের এখানে নেই, গড়ে ওঠেনি। যে জন্য আমরা বলেছিলাম কি, কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি নামে একটা যদি মিনিস্ট্রি করা না হয়, যেটা অনেক দেশে আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সক্ষমতা কিন্তু নেই। এইখানে হচ্ছে মূল সমস্যাটা। আমরা প্রতি বছর আর দীর্ঘদিন থেকে আপনারা মিডিয়াতে তুলে আনছেন, আমরা কিন্তু আলোচনা করছি, কিন্তু সমাধান কিছু হচ্ছে না। রমজান চলে যাবে, আবার এই জায়গাটাতে নিশ্চয়ই সরকার আসলে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল হক শাহ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম রমজানের খাদ্যপণ্যের প্রস্তুতি বিষয়ে। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। উদ্যোগ ও পরিকল্পনা নিলেও রাজনৈতিক অসহযোগিতার কারণে বন রক্ষা ও সম্প্রসারণ করা সম্ভব হয় না, কেননা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলেই বাধা আসে। রোববার ফার্মগেটে BAJF আয়োজিত জলবায়ু পরিবর্তন ও বাস্তব সংস্থানে বনায়ন শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন বক্তারা। পূর্বাঞ্চলের 140 একরের জমির বন তৈরির জন্য বন বিভাগকে দেয়া হয়েছে নগরায়ন এবং অপরিকল্পিত আবাসনে দিনে দিনে অসুস্থ নগরীতে পরিণত হয়েছে ঢাকা। আর পরিবেশ ঠিক রাখতে খোলা ও পরিত্যক্ত জায়গায় বনায়নের বিকল্প নেই বলে জানান বন কর্মকর্তারা। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব পুঁজিবাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে নেতিবাচক ধারা লেনদেন চলছে। আজকে সকাল থেকে আমরা দেখলাম ডিএসসিএক্স ইন্ডেক্স 31 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 4997 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স 7 পয়েন্ট কমেছে, অবস্থান 1049-এ। DS30 অবস্থান 1923 পয়েন্টে, কমেছে 10.79 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 337 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। 268টি কোম্পানি তাদের দর হারিয়েছে। দাম বেড়েছে 73টির এবং অপরিবর্তিত আছে 50টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা আলোচনা শুনতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ সাজিদুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি DBA, তো ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি। জনাব সাজিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে পুঁজিবাজার তো বেশ চ্যালেঞ্জের মুখেই আছে, মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এর আগের 3-4 মাস একটু ভালো সময় ছিল, বেশ ভালো লেনদেন হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এক ধরনের গত 1 মাস ধরে আমরা যদি দেখি বেশ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এর পেছনে নিশ্চয়ই ব্যাংকিং খাতের যেই বিভিন্ন ধরনের সমস্যা সেটি তো আছেই, আর কি কারণ থাকতে পারে? এই মুহূর্তে মার্জারের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। সরকারের বাংলাদেশ ব্যাংক নানান ধরনের ইনিশিয়েটিভও আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে পুঁজিবাজারের এই যে পরিস্থিতি, এটি আরো কতদিন চলতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি সঠিকই বলছিলেন যে আমাদের আসলে আমরা গত 4-5 মাস আগে হয়তো একটু ভালো সময় পার করেছিলাম। তো সেই ভালো সময়টাও ছিল আসলে অনেক দিন দীর্ঘ মন্দা অবস্থায় ছিল, সে মন্দা থেকে আমরা একটু ভালো অবস্থায় ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখেন যে আমাদের কাছে কিছু সত্যি ঘটনা চলে আসলো, যে আর্থিক খাতের দুর্দশা, আর্থিক খাতের যে দুর্দশা বা যে অবস্থা, যেটি আমাদের কাছে এতদিন ঘোলাটে ছিল, আমাদের কাছে যখন এটি পরিষ্কার হওয়া শুরু হলো, তখন আসলে আমাদের স্টক মার্কেট সেটা যা রিয়াক্ট করা দরকার সে রিয়াক্টই করেছে। এছাড়াও সরকারের যে অন্যান্য নিয়ন্ত্রক যারা আছে, যেমন বাংলাদেশ ব্যাংক, NBR, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের কিছু কার্যক্রম যেটি আমাদের আসলে বিনিয়োগকারীদের ভিতরে একটা শঙ্কার জায়গা তৈরি করেছে। অনেক ক্ষেত্রে তারা শঙ্কিত, সাথে আসলে যে ক্ষতিও হয়েছে, তাদের আর্থিক নিরাপত্তা ব্যাহত হয়েছে। বর্তমান যে পুঁজি আছে সেই পুঁজিও হারানোর আশঙ্কা আছে অনেকে। এখন আমরা যেটি শুনতে পাচ্ছি যে আরো 8-9টি ব্যাংক অথবা লিজিং কোম্পানি হয়তো বন্ধের পথে। 5টি ব্যাংক তো অলরেডি বন্ধ হয়েই গেছে। তারপরে আপনি দেখেন যে আমাদের যে
একটি মার্কেট ভালো পারফর্ম করার জন্য তো আমাদের যে আন্ডারলাইং অ্যাসেট গুলো আছে সেগুলো কি, সে আমাদের লিস্টেড কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কি আসলে সঠিকভাবে ব্যবসা করতে পারছে কিনা? হয়তো না, কারণ আমরা বিভিন্ন সময় যে ক্লোজিং গুলো দেখি, যে জুন ক্লোজিং বা ডিসেম্বর ক্লোজিং এর যে রিপোর্ট গুলো আমাদের কাছে হাতে আসতে শুরু করেছে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলোর অবস্থা খুব ভালো না, ব্যবসায়িক কার্যক্রম একটু বন্ধ অবস্থায় যাচ্ছে, যেটিতে আমাদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট বা ডিভিডেন্ড ডিক্লারেশনের ক্ষেত্রেও প্রভাব পড়েছে, যেখানে লভ্যাংশ কমেছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ, সবগুলো কারণ। আর সেই সাথে আমাদের মার্জিন, যে ইয়াটি বললেন আপনি যে একটি নতুন আইন হয়েছে, সেই মার্জিন আইনটাও আমাদের কাছে বড় বিনিয়োগকারী বা যারা ল্যান্ডিং করেন তাদের কাছে একটু হয়তোবা এই মুহূর্তে এটি গ্রহণযোগ্য না, বা তারা যদি এটিকে ইমপ্লাই করতে হয় তাহলে অনেক শেয়ার আসলে এই মুহূর্তে সেল প্রেসারে পড়ে যাবে নতুন করে, যেটি তারা হয়তো 6 মাসের ভিতরে পারবে, কিন্তু এখন সেটি তারা নিচ্ছে। কারণ হলো যে কে কার আগে আসলে এটি থেকে বেরিয়ে আসতে পারে বা সেল করে বেরিয়ে আসতে পারে, এই প্রতিযোগিতা শুরু হয়েছে। যেহেতু আমাদের এখানে কোনো বায়ার নাই, বড় কোনো বিনিয়োগকারী নেই, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ দিন দিন কমছে, বড় বিনিয়োগকারী যারা ছিলেন, আমাদের ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী যারা ছিলেন, তাদের অংশগ্রহণ কমছে। যদিও আমরা হয়তো গত সপ্তাহে দেখেছি যে আইসিবি কে কিছু টাকা সরকার দিয়েছে, তো আসলে এইভাবে তো এইরকম ছোট ছোট সহায়তা দিয়ে একটি পুঁজিবাজার চলে না, যার প্রভাব পড়েছে আমাদের টোটাল বাজারে। বাজার মন্দাক্রান্ত অবস্থা আপনি দেখছেন। বিগত কিছুদিন ধরে আমরা যেখানে দেখছিলাম যে প্রায় 7,000 ইন্ডেক্স উঠে গিয়েছিল, 1400 কোটি টাকার মতো লেনদেন হচ্ছিল, সেটি আবার যথারীতি নেমে এসেছে 300 কোটিতে বা 400 কোটির ঘরে। আজকেও আপনি যখন বলছিলেন, আমি দেখছি 32 পয়েন্ট পড়ে গেছে, যেটি এখন আমাদের কাছে মানে অসহনীয় পর্যায়ে চলে আসছে আসলে বাজার। এই অসহনীয় পর্যায় থেকে আসলে উত্তরণের কি উপায় আছে? এই মুহূর্তে নির্বাচনে অনেকে বলছেন যে নির্বাচনের আগে আসলে এই পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, আপনিও কি তাই মনে করেন কিনা? বা নির্বাচিত সরকার যদি আসেও, আমরা যদি ফেব্রুয়ারিতে ডিউ টাইমে নির্বাচন হয়, নতুন সরকার আসে, তখনও কি আসলে পুঁজিবাজারে মানে স্বাভাবিক হবে এমনটা আশা করা যায়? না, আসলে আমাদেরকে তো আশা নিয়ে বাঁচতে হবে, আমরা আশা তো ছেড়ে দিলে হবে না। আমাদের সামনে নির্বাচন না শুধু, আমাদের আসলে যেটি দরকার একটি স্টিডি রাজনৈতিক সরকার। আমাদের এখানে যদি স্টিডি রাজনৈতিক সরকার থাকে, তার যে কার্যক্রমগুলো এগুলো হয়তো একটু দীর্ঘমেয়াদী হবে, 5 বছর পর্যন্ত হবে, এটির উপর ভিত্তি করে অনেকেই বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন, যেটি এই মুহূর্তে আসলে সম্ভব না। শুধু তাই না, আসলে রাজনৈতিক সরকার এসে যদি পুঁজিবাজার বান্ধব কিছু নীতি গ্রহণ করেন, যেমন এখন পুঁজিবাজারের জন্য সংকোচনমূলক একটি নীতি বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছেন, এটি যদি বাংলাদেশ ব্যাংককে বোঝানো যায় যে ব্যাংকগুলো বা তার যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকে যদি একটু ছাড় দেওয়া যায়, বা আমাদের অন্যান্য এনবিআর যে যদি কিছু ছাড় দেয়, বা অন্যান্য যে অর্গানগুলো আছে তারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়, আসলে এটা অনেক বড় একটি বিষয়। আমাদের দেশের বা সারা পৃথিবীতে ইকোনমিতে পুঁজিবাজারের যে অবস্থা বা যে কার্যক্রম, এটি তো আসলে বিশাল ভূমিকা রাখে। আমাদের দেশে আমরা রাখতে পারছি না, কিন্তু সেই সম্ভাবনা আছে। আমাদেরকে যদি একটু সহায়তা করা হয় বা একটু কোনো জায়গায় যদি নীতি ছাড় দেওয়া হয়, বাজার ভালো পারফর্ম করবে। আমরা আসলে সেটির অপেক্ষায় আছি যে রাজনৈতিক সরকার আসলে, একটি স্টেডি যখন রাজনৈতিক সরকার আসবে, তখন হয়তো পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে। আমি শেষ প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী আছে, তাদের আসলে কি করণীয়, তাদের জন্য কিছু বলতে চান কিনা? না, আসলে মানে কোন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি বলার আছে? আসলে আমরা তো বিগত বহুদিন তো বহু কথা বলছি, আমাদের কথা তো আসলে কাজ হচ্ছে না কোনোভাবে। কারণ কি, যে আমরা এখানে যখন বিনিয়োগ করি, একজন বিনিয়োগকারী কিছু ডিসক্লোজার দেখে বিনিয়োগ করেন, কিন্তু হঠাৎ করে যখন দেখেন যে পরের দিন সকালবেলা যারা নীতি গ্রহণ করেন বা যারা নীতি নির্ধারণী, তারা এমন একটি সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বিনিয়োগকারীদের উপরে, যে আসলে তার বিনিয়োগ সিদ্ধান্তটি তখন ভুল প্রমাণিত হচ্ছে। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই। কারণ বিনিয়োগকারী তো তারাও কিছুটা পড়াশোনা করে বা কিছুটা জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করেন, কিন্তু আরেকজনের যদি কোনো নীতির কারণে তার বিনিয়োগ ধ্বংস হয়ে যায় বা বিনিয়োগ যদি ঝুঁকির মুখে পড়ে, আসলে তখন তাদের জন্য আসলে কোনো কিছু বলার থাকে না। তো আমি বিনিয়োগকারীর উদ্দেশ্যে কিছু না বলে, বিনিয়োগকারীদেরকে তো সবসময় বলি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন, কিন্তু জেনে বুঝে বিনিয়োগ করার পরেও তো তাদের এই অবস্থা আজকে। তো বিনিয়োগকারীদের চাইতেও আসলে আমি বিনীতভাবে আমাদের যারা সরকার বা অন্যান্য নিয়ন্ত্রক যারা আছে, তাদের যদি কোনো কর্তা ব্যক্তি এগুলো শুনে থাকেন, তাদের উদ্দেশ্যে বলা
যে পুঁজিবাজার ধ্বংস হয়ে যাক এমন কোনো কার্যক্রম হুটহাট করে নেওয়া যাবে না। আপনি জানেন যে এই যে 5টি ব্যাংক বন্ধ হয়ে গেল, আমাদের শেয়ারকে শূন্য ঘোষণা করা হলো। কেমন একটি কথা হলো যে আমরা বিনিয়োগ করেছি, আমরা জানতাম যে এই কোম্পানিগুলোর অ্যাসেট ভ্যালু পজিটিভ, হঠাৎ করে পরের দিন সকালবেলা এসে বললাম যে না, এর কোনো অ্যাসেট ভ্যালুই নাই। আপনি বিগত কিছু বছর আগে আপনার মনে আছে কিনা যে তিতাস গ্যাস নিয়ে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই ধরনের সিদ্ধান্ত যদি হঠাৎ করে সরকার গ্রহণ করেন, আসলে বিনিয়োগকারীদের জন্য তখন কোনো কিছু বলার থাকে না, তারা শুধু লোকসানের ভাগী হন। ফাইনালি সর্বশেষ যিনি লোকসান করেন তিনি হলেন আমাদের বিনিয়োগকারীগুলো। তো আমরা বিনিয়োগকারীদেরকে বলার চাইতেও আমরা আমাদের নিয়ন্ত্রক বা সরকারকেই বলতে চাই যে আপনারা যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদেরকে ধ্বংস করবেন না। জি, সেটি আসলে একটি বড় ধরনের দুঃখের বিষয় যে এই মুহূর্তে সবচেয়ে বড় পুঁজিবাজারের যারা বিনিয়োগ করেছেন এই 5টি ব্যাংকে, তাদের বড় ধরনের লোকসান হয়েছে এই বিনিয়োগের। এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সরকার বা বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতে এই বিষয়গুলো আর একটু বিবেচনা করে আসলে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। আপনি সেটি বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত দর্শককে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম পুঁজিবাজার নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাজেদুল ইসলাম। যাচ্ছি মুদ্রা বাজারের আপডেট এবং মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। আমরা মুদ্রার বিনিময় মূল্য যদি দেখি, এই মুহূর্তে মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রয় 123। ইউরো 138 টাকায় কিনে 143 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। সোনার দাম যদি দেখি, 22 ক্যারেট সোনায় আবারও বেড়েছে সোনার দাম। আজকেই আমরা দেখতে পাচ্ছি গতকাল দাম বৃদ্ধির ঘোষণা এসেছে। প্রতি ভরি 2,10,000 টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে 22 ক্যারেট সোনা। 21 ক্যারেটের দাম পড়ছে 2,01,000। 18 ক্যারেট 1,72,289 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,43,000 টাকা। 22 ক্যারেট রূপার প্রতি ভরি 4,246 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 4,047। 18 ক্যারেটের দাম প্রতি ভরি 3,476 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়। দর্শক, এরই সাথে বিরতির সময় হয়েছে আরও একটি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত বিয়ন্ড জবলেস গ্রোথ অর্থাৎ কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর 6 সিজন হোটেলে। সেখানে কথা বলছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিলুর রহমান। তার বক্তব্য চলে যাচ্ছে। It, I think, is a very important task for us to think of. Is informality a problem? যে জবসের কথা আমরা বলি, ইনফর্মালিটিটা কি আসলে? ইনফর্মালিটি দিয়ে হয়তো দেখা যাচ্ছে আমাদের আরবান গ্রোথের একটা রিসেন্ট এখনো রিলিজ হয় নাই, ওখানে দেখতে পাচ্ছি যে মানে এই যে ইনফর্মাল সেক্টরে কিভাবে ফার্দার গ্রোথগুলো হচ্ছে। দি থার্ড চ্যালেঞ্জ which has been highlighted by Razak and I think hinted at by many others is the human capital challenge. Even I would request Fahim Mashroor also to একটু করা যে সোশিওলজি দর্শন এগুলোর দরকার নেই। This is a very limited understanding of what is human capital. আমি বলছি না যে আরো 10টা সোশিওলজি কোর্স করা হোক ইত্যাদি। I understood your point of the ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে লোয়েস্ট অফ দি লো কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরির যে প্রবণতা, দ্যাট ওয়াজ, আই আন্ডারস্ট্যান্ড, দ্যাট ওয়াজ ইউর মেইন ইস্যু অ্যান্ড আই ফুললি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট। বাট আমি বলছি বাংলাদেশে এখন একটা অবস্থা দাঁড়িয়েছে, দি হিউম্যান ক্যাপিটাল এজেন্ডা, এখানে শিক্ষার প্রাতিষ্ঠানিক বিস্তার and increase in human capital no longer hold together. So there is a disjuncture. শিক্ষার প্রাতিষ্ঠানিক বিস্তার হচ্ছে, বাট হিউম্যান ক্যাপিটাল তৈরি হচ্ছে না, যার জন্য এখনো ঘুরে ফিরে ওই দুইটা চিপ লেবার সেক্টর আরএমজি অ্যান্ড রেমিটেন্স, এটার উপরই এখনো আমরা আটকে থাকার একটা প্রবণতা আছে।
the human capital. এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ভিসা নীতিতে এবার পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়ে নতুন করে ভাবছে সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের কথা মাথায় রেখে এবার ভিসা নীতিতে পরিবর্তন আনছে ইতালি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হয়, যেখানে এর পক্ষে বেশি ভোট পড়ে। নতুন নিয়ম অনুযায়ী ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী, স্বামী এবং নাবালক সন্তানরা। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওয়াস্তা প্রদানের সময়সীমা 90 দিন থেকে 150 দিন পর্যন্ত করা হয়েছে। আর শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে নতুন এই নিয়মে। বর্তমানে অভিবাসী আইনে অনেকটা পরিবর্তন এসেছে। ইতালির আইনটা অনেক কঠিন হয়েছে, যেখানে অভিবাসীদের জন্য যেমন আগে বাবা মাকে নিয়ে আসতে পারত, কিন্তু এখন সেই ক্ষেত্রে শুধু স্ত্রী এবং 18 বছরের নিচের সন্তানদের আনা যাবে, কিন্তু বাবা মাকে আনা যাবে না। এই আইনটি সম্প্রতি পাশ করা হয়েছে। এটাতে আসলে আমাদের অনেকেই আমরা উদ্বিগ্ন প্রবাসীরা। আর শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে 1 বছর করা হয়েছে, যা 2027 সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। আগামীতে যারা শ্রমিক ভিসায় ইতালিতে আসতে চাচ্ছেন তাদের 30 দিনের মধ্যে নুলুস্তা প্রদানের জন্য বলা হয়েছে এবং পারিবারিক ভিসার জন্য 90 দিন থেকে বাড়িয়ে 150 দিনের মধ্যে প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে মানব পাচার বা অবৈধ শ্রম শোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে 6 মাসের বদলে 12 মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এই আইনে। আর 2028 সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ 10,000 বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এরই সাথে শেষ করছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।